দর্শক, জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, শীতকালে আমরা সর্দি কাশি কিংবা স্কিন শুষ্ক হয়ে যায় এসব নিয়ে তো কথা বলি, কিন্তু শীতকালে আমরা অনেক সময় নানা ধরনের চোখের সমস্যায় ভুগি যা আমরা অবহেলা করে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে শীতকালে চোখের যত্ন, এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাকিয়া সুলতানা নীলা। তিনি সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। চলে যাচ্ছি তার কাছে। আপু, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। যেমনটি আমি বলছিলাম যে শীতকালে কিন্তু নর্মালি আমরা স্কিন শুষ্ক হয়ে যাওয়া, সর্দি কাশি নিয়ে কথা বলি, কিন্তু চোখেরও কিন্তু অনেক ধরনের সমস্যায় আমরা ভুগি যা অবহেলা করে যাই। এক্ষেত্রে যদি প্রথমে একটু জানতে চাই যে শীতকালে চোখের সমস্যার প্রবণতা কেন বেড়ে যায়? শীতকালটা আসলে অন্য ধরনের একটা আবহাওয়ার ভিতর দিয়ে আমরা যাই। তখন বাতাসে ময়েশ্চারটা কম থাকে, আবহাওয়াটা থাকে শুষ্ক, ড্রাই। তার উপরে আমরা একটা লম্বা সময় ইনডোরে থাকি এবং বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের প্রাদুর্ভাবটা বেড়ে যায়। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অ্যালার্জেন দ্বারাও আক্রান্ত হই, যে কারণে শীতকালে চোখের সমস্যাটা আমাদের একটু বেড়েই যায়। একদমই। এবং এ পর্যায়ে যদি একটু জানতে চাই যে শীতকালে সবচেয়ে বেশি দেখা যায় চোখের যে রোগগুলো, সেগুলো সম্পর্কে যদি জানতে চাই। শীতকালে সবচেয়ে কমনলি আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে চোখ শুষ্ক হয়ে যাওয়া। আসলে চোখ শুষ্ক হয়ে যাওয়া শুধু শীতের উপর নির্ভর করে না। যাদের এমনিতেই চোখ কিছুটা শুষ্ক থাকে তাদের শীতকালে সেটা আরও বেড়ে যায়, এবং বেড়ে গিয়ে তারা একটা লম্বা ডিসকমফোর্টের ভিতর দিয়ে যান। শীতকালে তারা ঠিকমতো একটা গ্রিটিনেস ফিল করেন, তাদের চোখে খচখচ করে, মনে হয় সব সময় চোখে কিছু একটা পড়ে আছে, পলক ফেললেই মনে হয় চোখে কিছু একটা আছে। পাশাপাশি শীতকালে দেখা যায় যে চোখটা এত বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চোখটা লাল হয়ে যায়। আসলে শীতে চোখ লাল হওয়ার বিশেষ কিছু কারণ আছে, শুধু যে ড্রাই আইয়ের জন্য লাল হয় তা না, পাশাপাশি যে কোনো ইনফেকশন অথবা অ্যালার্জির কারণে শীতকালে চোখটা লাল হতে পারে। পাশাপাশি যেটা দেখা যায়, শীতে আমরা আসলে বাসার বাইরের চেয়ে বাসার ভিতরেই বেশি থাকি, আর স্ক্রিন তো আমাদের জীবনের পার্ট। সো আমি যখন বাসার ভিতরে থাকবো তখন আমি স্ক্রিনে একটা লম্বা সময় দেবই, এবং দীর্ঘমেয়াদী স্ক্রিন টাইমের কারণেও কিন্তু শীতকালে চোখগুলো এফেক্টেড হয়। আরেকটা জিনিস আসে যে আমরা শীতকালে যেটা হয়, চোখটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, চোখটা কিছুটা লাল হয়ে যাচ্ছে, তখন আমাদের আলোর দিকে তাকাতে অনেক সমস্যা হয়, এবং যাদের আগে কোনো চোখের সমস্যা ছিল সেটা শীতকালে একটু বেশি আকারে আমাদের সামনে চলে আসে। আপু, চোখ লাল ভাবের কথা বলছিলেন, এর বাইরেও কিন্তু আমরা দেখতে পাই যে অস্বাভাবিকভাবে চোখে চুলকানি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা আসলে কখন বুঝবো যে এটি স্বাভাবিক এবং এই চোখ চুলকানিটা বা চোখ লাল ভাব হওয়াটা অস্বাভাবিক, কখন বোঝা যাবে? আসলে চোখ লাল হওয়াটা কখনোই স্বাভাবিক নয়, কিন্তু আমরা চিকিৎসকের কাছে কখন যাব সেটা আমাকে চিন্তা করতে হবে। কিছু কিছু মানুষ এমনিতে ড্রাই আইতে ভোগেন, এমনকি গোসলের পরেও অনেক মানুষের চোখ লাল হয়ে যায়। আমরা যারা মেয়েরা আছি, আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করি, তাতেও চোখ লাল হয়ে যায়। আবার বিভিন্ন ধরনের শ্যাম্পু, ক্রিম, এতেও আমাদের চোখ লাল হয়ে যায়। আমাদেরকে সাবধান থাকতে হবে যাতে চোখ লাল না হয়। আমি যখন দেখব যে আমার চোখ সবসময় লাল হয়ে যাচ্ছে বা বিশেষ বিশেষ কারণে চোখ লাল হচ্ছে, আমাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এবং আপনি বলছিলেন এই যে শ্যাম্পু করার সময় বা শ্যাম্পুর জন্য চোখ লাল হয়ে যেতে পারে, এখান থেকে যদি একটু জানতে চাই যে আসলে কোন কোন ক্ষেত্রে আমাদের বা কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত যেন চোখ লাল না হয়ে যায়? আমাদের সাবধানতার মধ্যে প্রথমে যেটা যেতে হবে যে চোখটা লাল আমার কেন হচ্ছে। আমার চোখ লাল হচ্ছে আমার ড্রাইনেসের কারণে, আমার চোখ লাল হচ্ছে ইনফেকশনের কারণে, আমার চোখ লাল হচ্ছে অ্যালার্জির কারণে। ড্রাইনেসের বিষয়টা হচ্ছে, ড্রাইনেস থেকে সাবধান থাকাটা একটা লম্বা প্রসিডিউর। চোখ কখন ড্রাই হয়? যখন হচ্ছে আমরা চোখের যত্ন করি না, আমরা দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকি, আমাদের কোনো কারণে মেমোরিয়াল গ্ল্যান্ড ডিসফাংশন হচ্ছে, পাশাপাশি আমরা যদি আমাদের বডির রেগুলার হাইড্রেশন যদি কম থাকে, আমার শরীরে পানিই কম, আমি ঠিকমতো পানি খাই না, এসব ক্ষেত্রেও কিন্তু চোখটা ড্রাই হয়। এবং আমরা যারা বেশি বেশি আই মেকআপ ব্যবহার করি এবং খুব ড্রাস্টিক্যালি রাব করে এটা উঠাই, সেখানেও কিন্তু চোখের গ্ল্যান্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এক্ষেত্রে যদি আমি ড্রাইয়ের মধ্যে পড়েই যাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার লাইফস্টাইলটা মডিফাই করতে হবে। সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যেসব কারণে আমার ড্রাই আই হচ্ছে সেসব থেকে দূরে থাকতে হবে। এক্ষেত্রে আমি বলবো স্ক্রিনটা, আমরা আসলে স্ক্রিনের ভিতর এমনভাবে জড়িয়ে গেছি, আমরা আমাদের অফিস টাইমটাও স্ক্রিনে থাকি, লেজার পিরিয়ডটাও স্ক্রিনে থাকি, এখন ছোট ছোট বাচ্চারাও স্ক্রিনে থাকে। স্ক্রিনে যত কম থাকা যাবে ড্রাইয়ের প্রাদুর্ভাব তত কমবে।
প্রসাধনের কথা বলছিলেন, জি। বিভিন্ন মেকআপ আমরা ইউজ করছি, এর পাশাপাশি কিন্তু আরেকটি যে জিনিস ইউজ করছি সেটি হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। এই লেন্সের যদি একটু খারাপ দিকগুলো বলেন বা কিভাবে আসলে প্রপার ইউজ করা উচিত কন্ট্যাক্ট লেন্সগুলো, কতক্ষণ রাখা উচিত? লেন্সের ইস্যুটা আমি যদি বলি, লেন্স যখন কিনতে হবে তখন অবশ্যই এমন সেলারের কাছ থেকে কিনতে হবে যারা রিকগনাইজড। বাংলাদেশে কিন্তু বিভিন্ন বিদেশি ভালো কোম্পানি রিকগনাইজড লেন্স ডিস্ট্রিবিউটর আছে, সেখান থেকে বুঝে শুনে কিনতে হবে। লেন্সের প্যাকেটের ডেটটা ভালো মতো দেখতে হবে যে আমরা ঠিক মতো ডেটটা দেখে নিচ্ছি কিনা, এবং একটা লেন্স খোলার পরে সেটা ম্যাক্সিমাম 3 থেকে 4 মাসের বেশি ব্যবহার করা যায় না, কোনো কোনো লেন্স 6 মাসও ব্যবহার করা যায়, সেটার গায়ে লেখা থাকে। এগুলো কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইউজের লেন্স। দীর্ঘমেয়াদী বলতে এই 3 থেকে 6 মাসের এর বেশি কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এবং লেন্সটা পরার আগে অবশ্যই কিছু ম্যানুভার আছে, সেটা একটু আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে তারপর লেন্সটা পরতে হয়, এবং লেন্স পরার পরেও একটু আর্টিফিশিয়াল টিয়ার চোখে দিতে হবে, এবং লেন্সটা ক্লিন করতে হবে। নেভার ট্যাপের পানি তো ব্যবহার করাই যাবে না, কলের পানিও ব্যবহার করা যাবে না। লেন্স ক্লিনিং সলিউশন আছে আলাদা, সেটা দিয়ে ক্লিন করে লেন্সটা ভালোভাবে রাখতে হবে। এবং কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা কেমন? যেমন হচ্ছে লেন্সের একটা ডিউরেশন আছে যে আমি দিনে সর্বোচ্চ এতক্ষণ লেন্সটা পরতে পারবো, সেই সময়ের বেশি লেন্স পরা যাবে না। কন্ট্যাক্ট লেন্স পরে বারবিকিউ পার্টি বা এইসব জায়গায় যাওয়া যাবে না। এরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে বারবিকিউ পার্টি থেকে সেই কন্ট্যাক্ট লেন্সটা একটু মেল্ট হয়ে চোখের সাথে আটকে গেছে। হ্যাঁ, তো হচ্ছে যে এই ধরনের এক্সপিরিয়েন্স আই ওয়াজ ইন ঢাকা মেডিকেল কলেজে আমি যখন ছিলাম, আমি যখন অনারারি ট্রেনি ছিলাম, তখন আমি এই ধরনের একটি কেস পেয়েছিলাম। তো হচ্ছে যে সেই জন্য এটা আমার স্মৃতি যে বেশি মানে হটের জায়গায় যাওয়া যাবে না। এবং সেই কন্ট্যাক্ট লেন্সটা কী কোয়ালিটি ছিল আমি জানি না, আমি আশা করবো যেগুলো উন্নত মানের লেন্স সেখানে হয়তো এই সমস্যাগুলো কম হবে। তবে একটা লেন্স খোলার পরে 3 থেকে 6 মাস পরে আমি লেন্সটা ফেলে দিব, ওটা আর কিন্তু ব্যবহার করতে পারছি না। আর হচ্ছে লেন্স কন্ট্যাক্ট লেন্স যেটা আছে সেটা হচ্ছে আমি ডেট দেখে নিব, এবং ডেট কোম্পানি ম্যানুফ্যাকচারার ঠিক আছে কিনা, এবং আমি একটা ভালো সেলারের কাছ থেকে কিনছি কিনা সেটাও আমি খেয়াল করব। এবং সারাদিন লেন্স ব্যবহারের পর তারপর চোখের যত্নটা কিভাবে নেওয়া উচিত? সারাদিন লেন্স ব্যবহারের পরে চোখের যত্ন নেওয়ার জন্য বেসিক্যালি আমরা কন্ট্যাক্ট লেন্সটা, তো চোখের যত্নের আগে আমি কন্ট্যাক্ট লেন্সটা যত্ন করে প্রথমে লেন্স ক্লিনিং সলিউশন দিয়ে ঠিকঠাক করে লেন্সের জন্য যে স্পেশাল বক্স আসে লেন্সের প্যাকেটের সাথে, সেই বক্সে আমি রেখে দিব এবং সেভাবে আমি সংরক্ষণ করব। এরপর পাশাপাশি আমার নিজের চোখের জন্য আমি একটি আর্টিফিশিয়াল টিয়ার দিব, যাতে হচ্ছে চোখটা একেবারেই ড্রাই হয়ে না যায়, এভাবেই চোখটা যত্ন করতে হবে। আপু, অনেক সময় দেখা যায় অ্যালার্জি এবং চোখের সংক্রমণের মধ্যে আমরা পার্থক্য বুঝি না, তো সাধারণ মানুষ এই পার্থক্যটা কিভাবে আইডেন্টিফাই করতে পারে? বিষয়টা হচ্ছে আমার চোখে অ্যালার্জির সমস্যা হোক বা আমার চোখে কোনো ইনফেকশন হোক, আমাকে কিন্তু অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। রেগুলার যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু চোখটা ড্রাই হয়ে যায়, লাল থাকে, মানুষের ডে টু ডে কাজে অনেক সমস্যা হয় এবং লাইফস্টাইল অনেক হ্যাম্পার করে। সো আমাকে চিকিৎসকের কাছে যেতেই হবে। আর যেটা ইনফেকশন সেটা তো মাস্ট। যেটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সেটা হচ্ছে যে ইচিংটা খুব বেশি হবে এবং সেখানে একটু ওয়াটারি টাইপের ডিসচার্জ হয়। এবং যেটা হচ্ছে যে ইনফেক্টিভ থাকে সেখানে কিছু কিছু ক্ষেত্রে ওয়াটারি ডিসচার্জও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে একটু স্টিকি ডিসচার্জও হতে পারে। তবে আমি প্রেফার করব মানুষ নিজে কনসার্ন না হয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসকই ডায়াগনোসিস করবে এটা কি অ্যালার্জিক কনজাংটিভাইটিস নাকি ইনফেক্টিভ কনজাংটিভাইটিস। একদমই তাই, চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কিন্তু অনেক সময় এমন হয় যে দেখা যাচ্ছে যে আমাদের চোখ দিয়ে হুট করে পানি পড়া শুরু হলো বা একদিন এটা স্টে করলো, তো তখন দেখা যাচ্ছে সাধারণ মানুষ চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ফার্মেসি থেকে গিয়ে একটি ড্রপ কিনে নিয়ে আসলো, দেন সেটা অ্যাপ্লাই করলো। এটা আসলে কতটুকু ক্ষতিকারক? এটা আসলে আমাদের চোখের যে ড্রপগুলো আছে অ্যান্টিবায়োটিক ড্রপ, সেগুলো তো হচ্ছে একেবারে ফার্মেসি থেকে নিয়ে দেওয়াটা উচিত না। কারণ একটা ওষুধ কতটুকু দরকার, কোন ওষুধটা দরকার, কি ডোজে দরকার, এটা একমাত্র চিকিৎসকই আপনাকে ভালোভাবে কনসার্ন করতে পারবেন। একদমই তাই, চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপরেই অ্যাপ্লাই করতে হবে। আপু, অনেক সময় দেখা যায় বাচ্চাদের কথা বলি কিংবা আমরা যারা কর্মব্যস্ততায় থাকি, সারাদিন কম্পিউটারের স্ক্রিনের সামনে থাকতে হয় এবং বাচ্চারাও বিভিন্ন মোবাইলে গেমস খেলছে, স্ক্রিন টাইমিংটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে তাদের চোখের যত্ন আসলে কিভাবে নেওয়া উচিত? প্রথমেই কথা হচ্ছে স্ক্রিন টাইমটা কমাতে হবে। বাচ্চা, অ্যাডাল্ট অথবা বয়স্ক যেই হন না কেন, স্ক্রিন টাইম কমাতেই হবে। আমাদেরকে আবার আগে বইতে ফিরে যেতে হবে অথবা আমাদের পার্সোনাল ফ্যামিলি স্পেসের দিকে ফিরে যেতে হবে। সেখানে হচ্ছে স্ক্রিন যত কম ব্যবহার করা যায় ততই ভালো। কিন্তু আমরা আমাদের প্রফেশনাল লাইফে স্ক্রিনটা আমাদের পার্ট হয়ে গেছে, তাহলে আমরা প্রফেশনাল কাজের বাইরে স্ক্রিনটা যত কম দেখব ততই ভালো। পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, আমরা হচ্ছে টিভি দেখি বা মোবাইল দেখি অথবা পিসি দেখি, আমরা যাই দেখি না কেন সেটা আমরা কখনো অন্ধকার ঘরে দেখব না।
অন্ধকার ঘরে যখন আমরা দেখি তখন চোখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আমরা একটু চোখকে বিশ্রাম দিব। বিশ্রামটা কিভাবে? বিশ্রামটা হচ্ছে এরকম যে প্রতি 20 মিনিট পর পর আমরা 20 ফুট দূরে তাকাবো 20 সেকেন্ডের জন্য। এটা একটা 20 স্কেল। তো হচ্ছে তাহলে আমাদের চোখটা একবারে আমরা তাকিয়ে থাকলে যে ফ্যাটিকেবিলিটি আসে সেটা আসবে না। বিষয়টা অনেকটা এরকম যে যখন আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ, তখন আমরা তাকিয়েই আছি। আল্লাহ তাআলা আমাদের একটা নর্মাল ব্লিঙ্কিং রিফ্লেক্স দিয়েছেন। আমরা যখন স্ক্রিনের দিকে তাকাই, তন্ময় হয়ে কোনো একটা জিনিস দেখি এবং স্ক্রিনটা এমন একটা জিনিস, সেটা আমাদের ব্রেনটাকে এমনভাবে ক্যাপচার করে আমাদের নর্মাল ব্লিঙ্কিং রিফ্লেক্সটাই নষ্ট হয়ে যায়। আমি চোখের পলক ফেলতে ভুলে যাই, আর যে মুহূর্তে আমি পলক ফেলতে ভুলে যাবো আমার তখনই চোখটা ড্রাই হয়ে যায়। আসলে বেসিক মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে আমি চোখ বন্ধ করব, এখানে চোখের পানি টিয়ার ফিল্ম দিয়ে চোখটা ভরে যাবে, তারপর আমি চোখ খুলবো। আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছেন। আমি যদি ব্লিঙ্ক না করি তাহলে তো টিয়ার ফিল্ম দিয়ে চোখটা ভরবে না, চোখটা তো এমনিতেই ড্রাই হয়ে যাচ্ছে। একদমই। এবং খুব সুন্দর একটি পরামর্শ দিচ্ছিলেন, কারণ আমরা যারা জব করি বা প্রফেশনালি যারা আছে, যারা কাজ করে, তাদের দেখা যায় যে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে এই এক্সারসাইজটা অনেক বেশি কাজে লাগবে। জি, পাশাপাশি আরেকটা পরামর্শ দিই যে আমরা টানা কাজ না করে 1 ঘন্টা কাজ করার পর 1 ঘন্টা আমি স্ক্রিনে কাজ করলাম। স্ক্রিনের পাশাপাশি কিন্তু আমাদের হ্যান্ড রাইটিংয়ের কাজও থাকে, অন্যান্য কাজও থাকে। তাহলে আমরা প্রতি 1 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য একটা ব্রেক নিলাম, সেখানে আমি কিছু লেখার কাজটা সেরে নিলাম বা অন্য আরেক ডেস্কের কাজটা সেরে নিলাম, মানে স্ক্রিন বাদ দিয়ে। তাহলে কিন্তু আমাদের চোখটা কিছুটা রেস্ট পায়, চোখের ফ্যাটিকেবিলিটি আসে না। একদমই। আপু, আপনাদের কাছে তো অনেক পেশেন্টই আসছে, তো এখান থেকে যদি একটু জানতে চাই যে শহরের পেশেন্ট এবং গ্রামের পেশেন্টের চোখের সমস্যার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পেয়েছেন? শহরের পেশেন্ট এবং গ্রামের পেশেন্টের চোখের সমস্যার মধ্যে অনেক পার্থক্য থাকে। আমি যদি শহরের পেশেন্টের কথা ধরি, শহরে আসলে সব ধরনের বয়সের পেশেন্টকে আমরা পাই এবং এটার জন্য আমি বেসিক্যালি দায়ী করবো আমাদের স্ক্রিন এক্সপোজারকে। আমরা যে লম্বা সময় স্ক্রিন দেখি, এ কারণে কিন্তু একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার চোখে এফেক্টেড হচ্ছে। আর আমাদের শহরের যে লাইফস্টাইল, খোলা পরিবেশ থেকে দূরে, মুক্ত হাওয়া থেকে দূরে, যে কারণে আমরা স্ক্রিনে আরও বেশি আসক্ত। শহরের মানুষ যারা, তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, মানে ডায়াবেটিস জনিত বা উচ্চ রক্তচাপ জনিত যে চোখের সমস্যাগুলো, এগুলো বেশি হয়। কারণ শহরের মানুষ কিন্তু এক্সারসাইজ করেন না, তাদের ডায়াবেটিসটা, তাদের ব্লাড প্রেশারটা কিন্তু আনকন্ট্রোল থাকে। সেখানে ভিলেজ পিপলের কথা যদি আমি ধরি, তাদের শহরের মানুষের ছানি হলে তারা ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাচ্ছেন, অপারেশন করছেন। ভিলেজ পিপলের বেসিক্যালি সমস্যা হচ্ছে, ওনাদের বেসিক সমস্যা থাকে, ওনার চোখে একটু কম দেখেন, একটু বয়স হলে বা অল্প বয়সেও একটু কম দেখতে পারেন, মায়োপিয়া যদি থাকে। আর ছানি পড়লে ওনারা অনেক লেটে আসেন, ওনারা আসলে আর্লি আসতে চান না। যে কোনো শহরের যারা থাকেন, তারা যে ক্লাসই হন না কেন, নিকটবর্তী হসপিটালে যান, ছানিটা অপারেশন করেন। কিন্তু গ্রামে যারা আছেন তাদের মধ্যে কিছুটা ভয়ও কাজ করে, সো হচ্ছে যে তারা একটু দেরিতেই আসেন ছানি অপারেশনের জন্য। ভয়ের কথা বলছিলেন, একটু ভয় পায় যে অপারেশন করলে আদৌ দেখতে পাবে কিনা, এই ভয়টি কাজ করে। এবং আপু, আপনি ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ নিয়ে বলছিলেন, তো এখান থেকে যদি জানতে চাই যে তাদের ক্ষেত্রে আসলে ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীদের ক্ষেত্রে আপনি চোখের যত্ন কিভাবে নিতে বলবেন? ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যাদের থাকে, তাদের মেইন চোখের সমস্যা হওয়ার কারণটা কি? তাদের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, রক্তচাপ কন্ট্রোল হচ্ছে না। এখন কারো যদি ডায়াবেটিসটা কন্ট্রোল না হয়, প্রথমে তার হবে হচ্ছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর হবে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এভাবে চোখটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর যাদের হাইপারটেনসিভ যেসব পেশেন্ট আছে, তাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে, অথবা হাইপারটেনশন থেকে পরবর্তীতে রেটিনাল ভেইন অক্লুশন হতে পারে বা অন্যান্য রেটিনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কারণটা হচ্ছে তার ডায়াবেটিস, কারণটা হচ্ছে তার ব্লাড প্রেশার। সো তাদেরকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে পারেননি, কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ করার পরেও দেখা যায় হয়ে যাচ্ছে, তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একজন ডায়াবেটিসের রোগী তার ডায়াবেটিসের লেভেল অনুযায়ী অবশ্যই প্রতি 3 থেকে 6 মাস পর পর একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবে রুটিনলি। একদমই। এবং আমি যেমনটি শুরুতে বলছিলাম যে চোখের সমস্যা নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের অবহেলা করি। চোখ দিয়ে পানি পড়ছে বা চোখ লাল হয়ে যাচ্ছে, কিংবা যে কোনো সমস্যা আমরা ফার্মেসি থেকে একটা ড্রপ এনে চোখে লাগাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, আর চিকিৎসকের শরণাপন্ন হই না। তো এক্ষেত্রে একটু যদি জানতে চাই যে কতদিন পর পর আসলে চোখ পরীক্ষা করানো উচিত এবং এটি আসলে কত জরুরি? একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার চোখে বেসিক্যালি কোনো সমস্যা নেই, উনি বছরে একবার একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে পারেন চেক করার জন্য। আর যিনি হচ্ছে যে চোখে কোনো সমস্যা আছে, তাকে রেগুলার ইন্টারভেলে যেতেই হবে। কারো যদি চোখের পাওয়ারের সমস্যা থাকে, যেমন তার চশমা লাগছে, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে প্রতি 6 মাস পর পর চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন। আর যার যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন এ ধরনের রোগ আছে বা ক্রনিক ডিজিজ থাকলে, তাদেরকে অবশ্যই 3 থেকে 6 মাসের মধ্যে
ফলো আপ দিতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা আমি মেনশন করে দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা চোখকে কীভাবে অবহেলা করি জানেন? সেটা হলো আমি একটা চোখে একটু কম দেখি, একটা চোখে ভালো দেখি, ভালো চোখটা দিয়ে আমি ভালো দেখছি, আমি জানি আমি একটা চোখে কম দেখি, কিন্তু সে ব্যাপারে আমি কনসার্ন না, আমার একটা চোখ তো দেখতেই পাচ্ছে। এক্ষেত্রে যেটা হয়, যে চোখে আমি ভালো দেখি না সেই চোখটা আস্তে আস্তে লেজি আই হয়ে অ্যামব্লায়োপিক হয়ে যায়। সেক্ষেত্রে চশমা দিয়েও আর কারেকশন করাটা সম্ভব হয় না। সো আমাদেরকে বছরে একবার অবশ্যই প্রতিটি মানুষকে চোখের চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, একবার চোখটা চেক করার জন্য। একদমই অতি জরুরি এটি। এবং আপু যারা চশমা ইউজ করেন তাদের মধ্যে আমরা দেখি যে পাওয়ার চেঞ্জ হয়, কিন্তু অনেকেই পাওয়ারটা চেঞ্জ করেন খুব দেরিতে। সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? কারো যদি চশমার পাওয়ারটা চেঞ্জ উনি দেরিতে করেন, উনি নিজেই সাফার করবেন। এক্ষেত্রে যেটা হয় যে একটা মানুষের পারফেক্ট ভিশনটা আসে না, এটা একটা বিষয়। ওনার ডে টু ডে ফাংশনটা ওনার ব্যাহত হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে ওনার কিন্তু মাথা ব্যথা হয়। আমি যখন একটা জিনিস ঠিকমতো দেখতে পাই না, তখন আমি কি করি, আমি চাপ দিই, একটা স্ট্রেন করি, তখন হচ্ছে ওনার মাথা ব্যথা হবে। পাশাপাশি ওই যে আমি কথাটা বললাম লেজি আই হয়ে যাওয়া, এরকম লেজি আই হয়ে গেলে কিন্তু তখন চশমা দিয়েও ফুললি কারেকশন করাটা সম্ভব হয় না, যেটাকে আমরা অ্যামব্লায়োপিয়া বলি। অনেক সময় দেখা যায় যে হুট করে আমার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, হঠাৎ করে এই সমস্যার সম্মুখীন হচ্ছি, সেক্ষেত্রে প্রথম করণীয়টা কি হওয়া উচিত? প্রথম করণীয় একজন নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া। আসলে আমি এক্ষেত্রে একটা কথা বলবো যে হুট করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণটা চোখের ভিতরেও কোনো সমস্যা হতে পারে, অথবা শারীরিক কোনো সমস্যার কারণে এটা হতে পারে। যেমন একজন মানুষ ডায়াবেটিক, উনি জানেনও না উনি ডায়াবেটিক, কিন্তু হঠাৎ করে উনি চোখে কম দেখছেন, সো দেখা গেল যে ইনসিডেন্টালি চোখের সমস্যা থেকে তাকে ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে যায়। আপু অনেকগুলো পরামর্শ পেলাম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে চোখের যত্নে আপনি কোন 3টি করণীয় সকলকে করতে পরামর্শ দেবেন? 3টি করণীয় যদি বলতে চাই তাহলে প্রথমেই বলবো যে আমরা স্ক্রিন থেকে দূরে থাকবো। আসলে করোনা পরবর্তী পৃথিবীতে স্ক্রিনটা মানুষকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। আমরা স্ক্রিন থেকে যত দূরে থাকবো আমাদের চোখ তত ভালো থাকবে। আর দ্বিতীয় যেটা বলতে চাই যে আমাদের চোখের যে কোনো সমস্যায় আমরা অবশ্যই সাথে সাথে নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হব। আর তৃতীয় যেটা, আমাদের শরীরে যদি অন্য কোনো রোগ থাকে, ডায়াবেটিস হোক, প্রেশার হোক, হাইপারলিপিডিমিয়া হোক, তাহলে হচ্ছে যে আমরা নিকটবর্তী ডাক্তারের কাছে যাব, চোখের সমস্যা থাকুক বা না থাকুক, তাহলে হয়তো চোখে আসা ভবিষ্যৎ কোনো সমস্যা থেকে আমরা আগে সেটাকে প্রিভেন্ট করে নিতে পারবো। একদমই তাই, এবং আমার মনে হয় আপনার পরামর্শগুলো দ্বারা আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম শীতকালে চোখের যত্ন কিভাবে নেবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।